फायर है तू, फायर नहीं, वाइल्ड फायर है। প্রথম এন্ট্রিতে যতটা আলোড়ন হয়নি তার চেয়েও বেশি দ্বিতীয় এন্ট্রিতে হয়েছে। এটা পুষ্পা 2 এরই একটি ডায়লগ, এবং এই সিনেমার চরিত্র ঠিক তেমন। পুষ্পা আগে বলেছিল সে শুধু ফুল নয়, সে আগুন, কিন্তু এখন সে এক প্রলয়ঙ্কারী দাবানল হয়ে উঠেছে। পুষ্পা 2-তে একটি জিনিস খুবই পরিপূর্ণভাবে আছে, এবং তা হল বিনোদন, বিনোদন এবং শুধুই বিনোদন। এই সিনেমা দেখতে দেখতে আপনার মন পুষ্পার সেই দাবানলের মধ্যে নিয়ে যাবে। কিন্তু চিন্তা করবেন না, পুষ্পা ভাই আপনার মনকে কিছু হতে দেব না। সিনেমা শেষ হওয়ার 3 ঘন্টা 20 মিনিট পরে আপনার মন একদম শক্তপোক্ত হয়ে বেরিয়ে আসবে। এই সিনেমায় কোনো যুক্তি খুঁজতে যাবেন না, শুধু উপভোগ করবেন। যদি কোনো সিনেমা আপনাকে যুক্তি খোঁজার সুযোগ না দিয়েও প্রায় 3.5 ঘন্টা ধরে বিনোদন দিতে পারে, তবে সেটা নিঃসন্দেহে একটি অসাধারণ সিনেমা। এবং এমন সিনেমা প্রযোজনও আছে, কারণ এটি সিনেমাকে বাঁচিয়ে রাখে, এগিয়ে নিয়ে যায় এবং আরও বিকশিত করে। তো বন্ধুরা, আজ আমরা পুষ্পা 2 সিনেমাটি ব্যাখ্যা করতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এরকম লেটেস্ট এবং নতুন নতুন কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। সিনেমা শুরু হয় জাপান থেকে। একটি জাহাজের মাধ্যমে কিছু অজানা কন্টেইনার জাপানে আসে। সেই কন্টেইনারে ছিল লাল চন্দনের কাঠ, এবং সেই কাঠের সঙ্গেই উপস্থিত ছিলেন পুষ্পা ভাই। যখন জাপানিরা তাকে দেখতে পায়, তারা পুষ্পাকে উল্টো ঝুলিয়ে রাখে, কিন্তু পুষ্পা ভাই তার হাত ছাড়িয়ে ফেলে এবং জাপানিদের সঙ্গে মারাত্মক লড়াই শুরু করে। জানা যায় আসলে এই জাপানিরা লাল চন্দনের কাঠ তো নিয়ে নিয়েছিল, কিন্তু অনেক দিন ধরে তার টাকা দিচ্ছিল না। সেই কারণে পুষ্পা ভাইকেই এখানে আসতে হয়েছে। এখানে পুষ্পা ভাই এক দারুণ লড়াই করে, কিন্তু শেষে তার গুলি লাগে এবং সে সাগরে পড়ে যায়। কিন্তু তখনই জানা যায় এটি ছিল একটি স্বপ্ন। এরপর বোঝা যায় পুষ্পা এখন সিন্ডিকেটের নেতা হয়ে উঠেছে এবং লাল চন্দনের কাঠের কারবার পরিচালনা করছে। এখন পুষ্পা ঠিক করে কোথায় কি পাঠানো হবে। যদিও সে পুরোপুরি রাজত্ব করছে, তার প্রচুর শত্রুও রয়েছে। তার মধ্যে প্রথম শত্রু হল আইপিএস অফিসার ভবর সিং শিখাওয়াত। সিনেমার প্রথম পর্বে পুষ্পা শিখাওয়াতকে অপমান করে নগ্ন অবস্থায় দৌড় করিয়েছিল। সেই অপমানের প্রতিশোধ নিতে শিখাওয়াত যেকোনো কিছু করতে পারে। শিখাওয়াত একটি পরিকল্পনা করে। যখন পুষ্পার লোকেরা জঙ্গলে লাল চন্দনের কাঠ কাটতে যায়, তখন শিখাওয়াত শ্রমিকের ছদ্মবেশে তাদের সঙ্গে মিশে যায়। এরপর সুযোগ বুঝে সে সমস্ত শ্রমিকদের গ্রেপ্তার করে। পুষ্পার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকার কারণে সে বারবার রক্ষা পেত, কিন্তু এবার শিখাওয়াত তার পরিকল্পনা সফল করে এবং 232 জন শ্রমিককে গ্রেপ্তার করে জেলে পাঠায়। এরপর সিনেমায় প্রবেশ ঘটে পুষ্পা ভাইয়ের। সে পুলিশ স্টেশনে আসে। যদিও শিখাওয়াত তখন সেখানে উপস্থিত ছিল না, কিন্তু কিছু ইন্সপেক্টর ছিল। পুষ্পা সেখানে তার সমস্ত শ্রমিকদের মুক্ত করতে যায়নি, সে শুধু শ্রীনুকে মুক্ত করতে এসেছিল, কারণ শ্রীনুর সেদিন বিয়ে ছিল। যখন পুষ্পা শ্রীনুকে নিয়ে যাচ্ছিল, সে লক্ষ্য করে শ্রীনুর শরীরে অনেক আঘাতের চিহ্ন। এরপর যখন সে তার বাকি শ্রমিকদের দেখে, তার মাথা গরম হয়ে যায়, কারণ শিখাওয়াত তাদের জঙ্গলে প্রচন্ড মারধর করেছে। এতে তারা গুরুতর আহত হয়েছে। পুষ্পা এই দেখে পুলিশ অফিসারকে বলে, যারা শিখাওয়াত স্যারের হাতে মার খেয়েছে, তাদের ওপর হাত তোলা মানেই আমার ওপর হাত তোলা। তাই আমি এদের সবাইকে এখান থেকে নিয়ে যাচ্ছি। পুলিশ অফিসাররা এবং অন্যান্য পুলিশ সদস্যরা বলে, আপনি যদি এদের নিয়ে যান তাহলে আমাদের চাকরিও চলে যাবে। এটা শুনে পুষ্পা উত্তর দেয়, আজ থেকে তোমাদের অবসরের দিন পর্যন্ত তোমরা যত টাকা বেতন ও ঘুষ থেকে পেতে, তা আমি এখন একবারই দিয়ে দেব। অর্থাৎ আজই তোমাদের রিটায়ারমেন্ট হয়ে যাবে। পুষ্পা সব পুলিশ অফিসারদের চাকরি শেষ করে দেয়, অর্থাৎ তারা রিটায়ার করে। যখন শিখাওয়াত পুলিশ স্টেশনে ফিরে আসে, তখন দেখে সেখানে কেউ নেই। সে বুঝতে পারে যে পুষ্পা তাদের সবাইকে কিনে নিয়েছে।
পুষ্পা অবৈধ কাজ করে ঠিকই, কিন্তু সে তার শ্রমিকদের প্রতি সে খুব যত্নবান। পাশাপাশি তার স্ত্রী শ্রীভল্লীকে সে প্রচন্ড ভালোবাসে। পরের দিন দেখা যায় শ্রীভল্লী মন্দিরে পূজা করার জন্য যায় এবং ভগবানের মূর্তির জন্য কিছু গহনা ও মুকুট নিয়ে এসেছে। সেখানেই পুষ্পার সৎ ভাই মুরলী উপস্থিত ছিল। মুরলী শ্রীভল্লীকে কটাক্ষ করে বলে, তুমি পূজা করাতে পারো, কিন্তু তোমার কি নিজের গোত্র আছে, নিজের উপাধি আছে? মুরলী সবসময় শ্রীভল্লীকে অপমান করে, কিন্তু মুরলীর মেয়ে কাবেরী শ্রীভল্লীকে খুব পছন্দ করে এবং তাকে চাচি বলে সম্বোধন করে। কাবেরী তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়, তবে মুরলী কাবেরীকে বাধা দেয় এবং শ্রীভল্লীর সঙ্গে কথা বলতে নিষেধ করে। অন্যদিকে পুষ্পা শ্রীভল্লীর সব কথা মেনে চলে। সে সেদিন সিদ্দাপ্পার সঙ্গে মুখ্যমন্ত্রীর সিএম সঙ্গে দেখা করতে যাচ্ছিল। শ্রীভল্লী তখন পুষ্পাকে বলে, যদি তুমি মুখ্যমন্ত্রীর সিএম এর সাথে দেখা করো, তাহলে সিএম এর সঙ্গে একটি ছবি তুলে নিয়ে এসো, আমরা সেটা ফ্রেম করিয়ে ঘরের হলে রাখব। পুষ্পা তার স্ত্রীকে এই প্রতিশ্রুতি দেয়, কিন্তু যখন সে সিএম এর কাছে পৌঁছায় তখন পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। পুষ্পা যদিও সিএম এর দলকে অর্থায়ন করে, তবু সিএম পুষ্পার সঙ্গে ছবি তোলার প্রস্তাবে রাজি হয় না। সিএম বলে, জুতা যতই দামি হোক, জুতা সবসময় পায়ে থাকার জিনিস, হাতে রাখা যায় না। এর পাশাপাশি সে শ্রীভল্লী সম্পর্কে কিছু অপমানজনক কথা বলে। এটি শুনে পুষ্পার খুব খারাপ লাগে। বাইরে এসে পুষ্পা সিদ্দাপ্পাকে জিজ্ঞেস করে, যদি তুমি সিএম হতে, তাহলে কি তুমিও আমার সঙ্গে ছবি তুলতে না? তখন সিদ্দাপ্পা বলে, আমি যাই হই না কেন, তোর সঙ্গে ছবি অবশ্যই তুলব, কারণ তুই আমার ভাই। পুষ্পা সিদ্দাপ্পাকে সরাসরি বলে, তাহলে সিএম মেনে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তুতি নাও। এরপর পুষ্পা জিজ্ঞাসা করে, সিএম হতে গেলে কত টাকার প্রয়োজন? সিদ্দাপ্পা উত্তর দেয়, প্রায় 100 কোটি টাকা লাগবে। পুষ্পা তখন বলে, আমি তোমাকে 500 কোটি টাকা দেব, কিন্তু সিএম তোমাকেই হতে হবে। এরপর সিদ্দাপ্পা সেন্ট্রাল মিনিস্টারের সঙ্গে দেখা করতে যায়, কারণ পুষ্পাই তাকে যেতে বলেছে। সেন্ট্রাল মিনিস্টারের একটি ভাইও আছে। সিদ্দাপ্পা পুষ্পার কথা মতো সিএম হওয়ার বিষয়ে আলোচনা করতে সেন্ট্রাল মিনিস্টারের কাছে যায়। একই সঙ্গে পুষ্পা তাদের কাছে একটি সোফা পাঠায়, যার ভেতরে 225 কোটি টাকা রাখা ছিল। যখন সিদ্দাপ্পা এইসব দেখে, সে পুষ্পাকে বলে, এইভাবে টাকা উড়ানো ঠিক না, আমাদের সতর্ক থাকতে হবে, কারণ 500 কোটি টাকা সহজে আসে না। তবে পুষ্পার কাছে একটি বিশেষ পরিকল্পনা ছিল। সে সিদ্দাপ্পাকে জানায় যে এখন সে শুধুমাত্র স্থানীয় পর্যায়ে নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও কাজ করছে। আগে পুষ্পা শুধুমাত্র মুরুগানের সঙ্গে ডিল করত এবং 1 টনের জন্য মাত্র 1 কোটি টাকা পেত, কিন্তু যদি এই ডিল সে বিদেশে নিয়ে যায়, তাহলে 1 টনের জন্য 2 থেকে 2.5 কোটি টাকা পর্যন্ত পেতে পারে। পুষ্পা সময় নষ্ট না করে বিদেশে চলে যায়। সেখানে তার এক বিখ্যাত ব্যবসায়ীর সঙ্গে দেখা হয়। পুষ্পা তার সঙ্গে লাল চন্দন কাঠের একটি বড় ডিল করে। ডিল অনুযায়ী পুষ্পাকে 2000 কুইন্টাল লাল চন্দন কাঠ সরবরাহ করতে হবে, যার বিনিময়ে পুষ্পা 5000 কোটি টাকা পাবে। এই বিশাল পরিমাণ অর্থ আয়ের জন্য পুষ্পাকে 2000 কুইন্টাল লাল চন্দন কাঠের ব্যবস্থা করতে হবে। তখন পুষ্পা তার সিন্ডিকেটের সব সদস্যকে সক্রিয় করে, সবাইকে বলে, সব জায়গা থেকে আমাকে লাল চন্দন কাঠ এনে দাও। এরপর সিন্ডিকেটের সব সদস্য লাল চন্দন কাঠ সংগ্রহ করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই প্রবেশ করে মঙ্গল সিনু এবং তার স্ত্রী। তারা খবর পায় যে পুষ্পা শীঘ্রই 2000 কুইন্টাল লাল চন্দন কাঠ বাইরে পাঠানোর পরিকল্পনা করছে। তারা এই খবরটি শিখাওয়াতের কাছে পৌঁছে দেয়, যাতে শিখাওয়াত কাঠগুলো জব্দ করতে পারে। একই সঙ্গে মঙ্গল সিনু এবং তার স্ত্রী শিখাওয়াতকে বলে যে সে সিন্ডিকেটের সদস্যদের ভয় দেখাতে এবং হুমকি দিতে, যাতে সব সদস্য ভয় পেয়ে এই কাজ বন্ধ করে দেয়। বিষয়টা আসলে এই যে মঙ্গল সিনু নিজেই সিন্ডিকেটের প্রেসিডেন্ট হতে চায়। যখন ভাওয়ার সিং এই বিষয়ে জানতে পারে, তখন সে সমস্ত চেকপোস্টে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেয়। এমন সময় কিছু লাল চন্দন বোঝাই ট্রাক চেকপোস্টে পৌঁছায়। শিখাওয়াত সেখানে উপস্থিত হয় এবং এবার সে কোনো দয়া দেখায় না।
সব ট্রাক সে পুড়িয়ে দেয়। সিন্ডিকেটের এক সদস্য যখন সেখানে আসে তখন শিখাওয়াত তাকে মেরে ফেলে। যদিও মঙ্গল সিনু চেয়েছিল কেবল তাকে ভয় দেখানো হোক, শিখাওয়াত বলে তার ভয় দেখানোর পদ্ধতি একটু ভিন্ন। সে বলে, আমি সিন্ডিকেটের এক সদস্যকে মেরেছি কারণ তাহলে বাকি সিন্ডিকেট সদস্যরা চোরাচালানের কাজ করতে ভয় পাবে। যে সিন্ডিকেট সদস্য মারা গেছে তার শ্রদ্ধাঞ্জলিতে সবাই উপস্থিত হয়, শুধুমাত্র পুষ্পা ছাড়া। ঠিক তখনই মঙ্গল সিনু এবং আরও কয়েকজন সিদ্ধাপ্পার কাছে বলে যে যদি পুষ্পা এবং শিখাওয়াতের মধ্যে বন্ধুত্ব না হয় তাহলে শিখাওয়াত সিং এভাবেই সিন্ডিকেটের সব সদস্যকে মেরে ফেলবে। আর এভাবে চলতে থাকলে পুষ্পাকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। কিন্তু সিদ্ধাপ্পা এটা কিছুতেই হতে দিতে পারে না। তাই সে সঙ্গে সঙ্গে শিখাওয়াতের কাছে যায় এবং তাকে অনেক টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করে। সে প্রায় 10 কোটি টাকা দিতে চায়, কিন্তু শিখাওয়াত রাজি হয় না। সে বলে, সেই রাতে পুষ্পা আমাকে অপমান করেছিল, আমি পুষ্পাকে কোনো অবস্থায় ছাড়ব না। তখন সিদ্ধাপ্পা বলে, যদি পুষ্পা তোমার কাছে ক্ষমা চায় এবং সবার সামনে সরি বলে, তাহলে কি তুমি তখন তাকে ক্ষমা করতে পারবে? এই কথা শোনার পর শিখাওয়াত সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং বলে, একটা পার্টির আয়োজন করো যাতে পুষ্পা সবার সামনে আমার কাছে ক্ষমা চাইতে পারে। পার্টির দিন সবাই সেখানে উপস্থিত হয়। সবার আগ্রহ ছিল যে পুষ্পা, যে কখনো কারো সামনে মাথা নত করেনি, সে কি আজ শিখাওয়াত সিং এর কাছে ক্ষমা চাইবে? পুষ্পাকে সিদ্ধাপ্পা, শ্রীভল্লী এবং কাটলেট বোঝায় যে সিন্ডিকেটের ভালোর জন্য তাকে এই কাজটি করতে হবে। পুষ্পা অনেক বেশি মদ্যপান করেছিল, তাই সে সবার সামনে শিখাওয়াত সিং এর কাছে ক্ষমা চেয়ে নেয়। এটা দেখে শিখাওয়াত অত্যন্ত খুশি হয়। এমনকি সে এই ঘটনাটির রেকর্ডিং পর্যন্ত করে এবং বারবার সেটি শুনতে থাকে। তবে যখন পুষ্পা বাড়ি ফিরছিল তখন তার ভীষণ খারাপ লাগতে শুরু করে। পার্টির অতিথিরাও শকুট ছিল যে পুষ্পা কিভাবে সরি বলতে পারে। পুষ্পার নিজেরও এত খারাপ লাগতে শুরু করে যে সে আয়নায় নিজের চেহারা পর্যন্ত দেখতে পারছিল না। রাগে সে সবাইকে রাস্তায় নামিয়ে দিয়ে তার গাড়ি ঘুরিয়ে সেই পার্টি ভেন্যুতে ফিরে যায়। ঠিক তখনই শিখাওয়াত পার্টি ছেড়ে যেতে প্রস্তুত হচ্ছিল। পুষ্পা গিয়ে শিখাওয়াতের গাড়িকে সজোরে ধাক্কা মারে, ফলে শিখাওয়াত সোজা সুইমিং পুলে পড়ে যায়। এরপর পুষ্পা সেই সুইমিং পুলে মূত্রত্যাগ করে। শিখাওয়াত কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে। তখন পুষ্পা বলে, পুষ্পা একটা ব্র্যান্ড, আর এই ব্র্যান্ড কখনো কারো সামনে মাথা নত করে না। পুষ্পা আরও বলে, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমি 2000 কুইন্টাল লাল চন্দন কাঠ দেশের বাইরে পাঠিয়ে দেব। যদি আমি তা না করতে পারি, আর যদি একটাও কাঠও তোমার হাতে পড়ে, তাহলে আমি সারা জীবন মজদুরির কাজ করব। এই কথা শোনার পর শিখাওয়াত রেগে যায় এবং পুষ্পার চ্যালেঞ্জ গ্রহণ করে। এরপর সে সমস্ত চেকপোস্টে আরও কড়া নজরদারির নির্দেশ দেয়। শিখাওয়াত সমস্ত চেকপোস্ট সম্পূর্ণ বন্ধ করে দেয়। তবে সে লক্ষ্য করে যে ব্রিজের নিচে থাকা নদীটি পুরোপুরি শুকিয়ে গেছে, কারণ তখন গ্রীষ্মকাল চলছিল। তখনই তার মনে সন্দেহ জাগে যে পুষ্পা নিশ্চয় এই শুকনো নদীর পথ দিয়েই তার ট্রাকগুলো পাচার করছে। তার সন্দেহ সঠিক প্রমাণিত হয়, কারণ পুষ্পার সমস্ত লাল চন্দন বোঝাই ট্রাক শুকনো নদী পথ দিয়ে পাচার করা হচ্ছিল। পুলিশের জিপ অনেকবার ট্রাকগুলোকে ধরার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তবে শেষমেশ শিখাওয়াত নিজেই ট্রাকের সামনে এসে দাঁড়ায় এবং বড় একটি শটগান দিয়ে গুলি চালাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে কাটলেট পুষ্পাকে ফোন করে পুরো পরিস্থিতি জানায়। পুষ্পা তাকে নির্দেশ দেয়, তুমি সেখান থেকে লাফ দিয়ে নেমে পড়ো। ট্রাকের সমস্ত ড্রাইভারকে নিরাপদে সরিয়ে নাও। আমি কোনো মানুষের জীবনের ঝুঁকি নিতে চাই না। কাটলেট পুষ্পার কথা শোনার পর সমস্ত ড্রাইভারকে নিয়ে সেখান থেকে সরে যায়। এদিকে শিখাওয়াত ট্রাকের উপর গুলি চালিয়ে লাল চন্দন কাঠগুলো জব্দ করে। এটা দেখে মঙ্গল সিনু এবং তার স্ত্রী ভীষণ খুশি হয়। তারা এই ঘটনা উপভোগ করে এবং মিডিয়ার সামনে গিয়ে ঘোষণা করে যে এই সমস্ত লাল চন্দন পুষ্পার। কিছুক্ষণ পরে জানা যায় যে সেই সমস্ত কাঠ আসলে সাধারণ কাঠ, লাল চন্দন নয়। এতে শিখাওয়াত একেবারে বিভ্রান্ত হয়ে যায়। পুষ্পা তাকে একটি ফুল পাঠায়, যা আরও তাকে মজার পাত্র বানিয়ে দেয়।
তবে শিখাওয়াত বলে, আমি একা মজার পাত্র নই, মঙ্গল, সিনু এবং তার স্ত্রীও মজার পাত্র হয়েছে। আমরা তিনজনই এখন বোকা হয়েছি। তখন পুষ্পা বলে, পুষ্পা নাম শুনে ফুল মনে করেছ? আমি ফুল না, আমি ওয়াইল্ড ফায়ার। একই সঙ্গে পুষ্পা ইঙ্গিতে জানায় যে শীঘ্রই সে সমস্ত লাল চন্দন কাঠ সফলভাবে পাচার করবে। এরপর সে বলে, তোমরা যদি তা থামাতে পারো তবে থামিয়ে দেখাও। পরের সিনে পুষ্পার পুরো পরিবার মা কালী উৎসবে অংশ নিতে যায়। সেখানে হঠাৎ শ্রীভল্লী মাথা ঘুরে পড়ে যায়, আর তখন জানা যায় যে সে গর্ভবতী। এটা শুনে পুষ্পা আনন্দে মা কালী রূপ ধারণ করে এবং এক অসাধারণ তাণ্ডব নৃত্য পরিবেশন করে। এই দৃশ্যটি এতটাই শক্তিশালী এবং মনোমুগ্ধকর ছিল যে দর্শকদের মনে উত্তেজনার স্রোত বইয়ে দেয়। তখন শ্রীভল্লী পুষ্পাকে জিজ্ঞেস করে, তুমি এসব কেন করছো? পুষ্পা উত্তরে বলে, আমার একটি ইচ্ছে আছে। আমি মা কালীর কাছে একটি মেয়ে চাইছি। কারণ যদি ছেলে হয় তবে তাকে আমার পদবি বহন করতে হবে, যা আমার নেই। কিন্তু মেয়ে হলে সে অন্য একটি পরিবারে যাবে এবং নতুন পদবি পাবে। ঠিক তখনই কয়েকজন ব্যক্তি পুষ্পার ভাতিজির সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। এটা দেখে পুষ্পা প্রচণ্ড রেগে যায় এবং তাদের সাথে লড়াই শুরু করে। এই অ্যাকশন দৃশ্যগুলো অত্যন্ত দারুণ এবং আবেগপূর্ণ ছিল। তবে ঠিক তখনই মুরলী সেখানে এসে উপস্থিত হয়। সে পুষ্পাকে বলে, তুমি যাই করো না কেন, তোমার বাবার নাম তুমি কোনোদিনই পাবে না। তুমি যদি মনে করো যে এসব করে আমাদের দলে যোগ দেবে, তবে তা কখনোই সম্ভব নয়। তুমি সবসময়ই অনাথ ছিলে এবং অনাথই থাকবে। তোমার কেউ নেই। মুরলীর এই কথা শুনে শ্রীভল্লী অত্যন্ত রেগে যায় এবং মুরলীকে জোরে চেঁচিয়ে ধমক দেয়। পরে মুরলী সেই লোকগুলোকে শাস্তি দেয় যারা কাবেরীর মানে পুষ্পার ভাতিজির সঙ্গে খারাপ আচরণ করেছে। এরপর দৃশ্যটি পরিবর্তিত হয়। মঙ্গল, সিনু, তার স্ত্রী এবং শেখাওয়াত মুখ্যমন্ত্রীর কাছে যায়। তারা মুখ্যমন্ত্রীকে জানায় যে যদি লাল চন্দনের কাঠগুলো সীমান্ত পেরিয়ে যায় তবে তার মুখ্যমন্ত্রিত্বের পদও বিপদে পড়তে পারে। কারণ এই কাঠ পাচার থেকে 5,000 কোটি টাকা আসবে, যা মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর জন্য ব্যবহার করা হবে। এটা শুনে মুখ্যমন্ত্রী অবিলম্বে নির্দেশ দেয় যে এই কাঠ পাচারের পরিকল্পনা যেভাবেই হোক থামানো চাই। লাল চন্দনের কাঠগুলো সীমান্ত পার করার পরিকল্পনা চলছিল। এগুলো রামেশ্বরম হয়ে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল, কারণ রামেশ্বরম থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 18 কিলোমিটার। ভাওয়ার সিং শেখাওয়াত সেখানে পৌঁছায়, কিন্তু কাঠগুলো ধরতে ব্যর্থ হয়। কারণ এই কাঠগুলো জাহাজের নিচে লুকানো ছিল। শেখাওয়াত তাদের খুঁজতে চেষ্টা করলেও সফল হতে পারেনি। কাঠগুলি সঠিকভাবে ডেলিভারি হয়ে যায় এবং বিপুল পরিমাণ অর্থ আসে। এই টাকা দেখে পুষ্পা অত্যন্ত খুশি হয়। এই সমস্ত টাকা সব এমএলএদের জন্য সোফার মধ্যে লুকিয়ে রাখা হয় এবং এই সোফাগুলো এমএলএদের কাছে পাঠানো হয়। অর্থাৎ পুষ্পা সমস্ত এমএলএদের কিনে ফেলে। এদিকে ভাওয়ার সিং শেখাওয়াতের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তার হাতে আর কিছুই অবশিষ্ট থাকে না। তার বদলি হওয়া একরকম নিশ্চিত হয়ে যায়, কারণ সরকারও এখন পুষ্পার নিয়ন্ত্রণে চলে এসেছে। হতাশ হয়ে ভাওয়ার সিং সেই ভুয়া লাল চন্দনের কাঠগুলোতে আগুন ধরিয়ে দেয়। প্রচুর মদ্যপান করার পর সে সেখানেই থেকে যায়, যার ফলে বিস্ফোরণ ঘটে এবং ভাওয়ার সিং শেখাওয়াত মারা যায়। তবে তার মৃতদেহ দেখানো হয়নি বা স্পষ্টভাবে বলা হয়নি যে সে মারা গেছে। কিছুদিন পর দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে। এখন নতুন মুখ্যমন্ত্রী হলেন সিদ্ধাপ্পা, এবং তা সম্ভব হয়েছে একমাত্র পুষ্পার কারণে। কারণ পুষ্পা সমস্ত এমএলএদের কিনে ফেলেছে। পুষ্পা যেমন প্রতিশ্রুতি দিয়েছিল 24 জুলাই তার বাড়িতে মুখ্যমন্ত্রী আসবে, তার সঙ্গে খাবার খাবে এবং ছবি তুলবে। অবশেষে সেই দিন আসে। সিদ্ধাপ্পা পুষ্পার বাড়িতে আসে, ছবি তোলে এবং শ্রীভল্লীকে বলে, তোমার ছবির কারণেই আমি মুখ্যমন্ত্রী হতে পেরেছি। পুষ্পা এই দিনটি বেছে নিয়েছে কারণ 24 জুলাই শ্রীভল্লীর জন্মদিন। এই উপলক্ষে একটি ছোট অনুষ্ঠান হয় এবং সবাই মিলে উদযাপন করে। যদিও সিদ্ধাপ্পা মুখ্যমন্ত্রী হয়ে গেছে, আসল ক্ষমতার মালিক ছিল পুষ্পা। হ্যাঁ,
সিদ্ধাপ্পা মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু পুরো রাজ্যে এখন পুষ্পার রাজ চলছে। সবাই তাকে খুব সম্মান করতে শুরু করে এবং তার পরামর্শ মতো চলে। এরপর একদিন পুষ্পার ভাবি অর্থাৎ মুরলীর স্ত্রী পুষ্পার বাড়িতে আসে। সে জানায় যে কিছু লোক কাবেরীকে অপহরণ করেছে এবং মুক্তিপণ হিসেবে কয়েক কোটি টাকা দাবি করছে। তারা হুমকি দেয় যে যদি টাকা না দেওয়া হয় তাহলে তারা কাবেরীকে হত্যা করবে। এই খবর যখন পুষ্পা শোনে তখন সে সরাসরি নিউজ চ্যানেলে যায়। লাইভ সম্প্রচারে এসে সে অপহরণকারীদের উদ্দেশ্যে বলে, যদি আমার ভাতিজি কাবেরীর কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাদের রাপ্পা রাপ্পা করে মেরে ফেলব। সে আরও বলে, তোমাদের কাছে মাত্র 1 ঘন্টা সময় আছে। যদি 1 ঘন্টার মধ্যে কাবেরীকে ছেড়ে দাও তাহলে আমি তোমাদের প্রতি দয়া দেখাবো। এই ঘটনা সিদ্ধাপ্পা এবং কেন্দ্রীয় মন্ত্রীও জানতে পারে। কিন্তু এখানে জানা যায় যে যারা কাবেরীকে অপহরণ করেছে তারা অন্য কেউ নয় বরং কেন্দ্রীয় মন্ত্রীর ভাইয়ের ছেলে অর্থাৎ মন্ত্রীর ভাতিজা। এরপর কেন্দ্রীয় মন্ত্রী সিদ্ধাপ্পার মাধ্যমে পুষ্পার সঙ্গে যোগাযোগ করে। তারা পুষ্পাকে বলে সে কেন্দ্রীয় মন্ত্রীর ভাতিজা, তাই তার কোনো ক্ষতি করা যাবে না। আমরা তার সঙ্গে শীঘ্রই যোগাযোগ করব এবং সে কাবেরীকে ছেড়ে দেবে। কিন্তু পুষ্পা স্পষ্ট জানিয়ে দেয়, আমার কিছু যায় আসে না। কেন্দ্রীয় মন্ত্রী জাহান্নামে যাক আর সিদ্ধাপ্পা মুখ্যমন্ত্রীও জাহান্নামে যাক, আমার কোনো পরোয়া নেই। এরপর কেন্দ্রীয় মন্ত্রীর ভাতিজা পুষ্পার কাছে ফোন করে এবং কয়েক কোটি টাকা দাবি করে এবং একা তাকে তার আস্তানায় যেতে বলে। পুষ্পা এই শর্ত মেনে নেয় এবং হেলিকপ্টারে করে সেই জায়গায় পৌঁছায়। সেখানে পৌঁছে প্রথমেই পুষ্পা শটগান দিয়ে ফায়ার করে, কিন্তু মন্ত্রীর ভাতিজা পুষ্পাকে হুমকি দিয়ে বলে, তোমার ভাতিজি কাবেরী আমার বন্দুকের নিশানায় রয়েছে, তাই তোমাকে ঠান্ডা থাকতে হবে। এই কথায় পুষ্পা তার বন্দুক তাদের দিয়ে দেয় এবং তারপর এই লোকেরা পুষ্পাকে খুবই নিষ্ঠুরভাবে মারধর করতে শুরু করে। তারা ভালো করেই জানে যে পুষ্পার হাত বাঁধা থাকা সত্ত্বেও সে অবিশ্বাস্য কিছু করে ফেলতে পারে, যা আমরা পুষ্পা পার্ট 1 এ দেখেছিলাম, এবং তাদের সবাইকে বেধড়ক মারতেও সক্ষম। তাই এবার তারা কোনো ঝুঁকি নেয় না। তারা পুষ্পার শুধু হাত নয়, পায়েও দড়ি বেঁধে ফেলে। এরপর তারা কাবেরীর ইজ্জতের ওপর হাত দেওয়ার চেষ্টা করে। এটা দেখে পুষ্পা প্রচন্ড রেগে যায়। এরপর সে উড়ে উড়ে তাদের মুখে কামড়ে এবং নৃশংসভাবে হত্যা করতে থাকে। বন্ধুরা, এই অ্যাকশন দৃশ্যগুলো সত্যিই অসাধারণ ছিল। যদি পুষ্পা 2 একটি বিশাল সুপারহিট সিনেমা হয়ে ওঠে এবং কেউ জিজ্ঞাসা করে যে সিনেমার কোন অংশটি সবচেয়ে ভালো লেগেছে, তাহলে সবাই এই ফাইট অ্যাকশন দৃশ্যের কথাই বলবে। এই সমস্ত অ্যাকশন দৃশ্য রোমাঞ্চকর ছিল কারণ এগুলোতে গভীর আবেগ জড়িয়েছিল। এরপর মন্ত্রীর ভাইও সেখানে পৌঁছে যায়। পুষ্পা মন্ত্রীর ভাইসহ তার ভাতিজাকেও হত্যা করে। এই খবর যখন মন্ত্রী জানতে পারে তখন সে সম্পূর্ণরূপে পাগল হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে পুষ্পা যখন তার বাড়িতে ছিল তখন মুরলী সেখানে আসে। মুরলী তার ভুল বুঝতে পেরেছে এবং পুষ্পা ও তার পরিবারের কাছে ক্ষমা চাইতে এসেছে। সে বলে, আমি বুঝতে পেরেছি যে আসল পরিবার শুধু আপনি। আমি এখানে শুধু কাবেরীর বিয়ের কার্ড দিতে এসেছি। কাবেরী আমাকে বলেছে যদি পুষ্পা এই বিয়েতে না আসে তাহলে সে মণ্ডপে বসবে না। তখন শ্রীবল্লী পুষ্পাকে জানায় যে বিয়ের কার্ডে শুধু মায়ের নামই নয়, পুষ্পার নামও তার বাবার পদবি হিসেবে রয়েছে। তা দেখে পুষ্পা খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। চারদিকে ভিড় জমে যায় তাকে শান্ত করার জন্য, কারণ পুষ্পাকে এমনভাবে কাঁদতে কেউ দেখেনি। এরপর পুষ্পা সবাইকে ক্ষমা করে এবং তার পুরো পরিবার সহ কাবেরীর বিয়েতে যোগ দেয়। সবাই একে অপরকে ক্ষমা করে নতুন করে এগিয়ে যায়। অন্যদিকে মন্ত্রীর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে, কারণ মন্ত্রীর ভাই এবং তার ভাইয়ের ছেলে নিহত হয়েছে। এমন সময় একজন ব্যক্তি আসে যার হাতে একটি পার্সেল ছিল। সে যখন মন্ত্রীর কাছে পার্সেলটি নিয়ে আসে, হঠাৎ পাহাড়ের উপর থেকে কেউ বিস্ফোরণ ঘটিয়ে দেয়। এখানেই সিনেমা শেষ হয়ে যায়। তবে এই বিস্ফোরণ ঘটানো ব্যক্তি কে ছিল এবং সে কেন এবং কোথায় বিস্ফোরণ ঘটিয়েছে তা দেখানো হয়নি। এই দৃশ্যের পরে পুষ্পা 3 এর ঘোষণা দেওয়া হয়, যার নাম হবে
পুষ্পা দ্য ড্যাম্পেজ। বন্ধুরা, এই সিনেমাটি পুরোপুরি একটি মাস এন্টারটেইনার। প্রতিটি ফ্রেমই বিনোদনে ভরা। এখানে লজিকের বিষয়ে ভাবতে গেলে কিছু বুঝতে পারবেন না, তবে যা কিছু পুষ্পা করে তাতে আপনি পুরোপুরি বিশ্বাস করতে বাধ্য হবেন। একের পর এক অসাধারণ অ্যাকশন দৃশ্য এবং সিটিতালি দেওয়ার মতো মুহূর্ত আসতেই থাকে। পুষ্পার নিজস্ব স্বভাব অসাধারণ। পুষ্পা হয়তো সরি বলতে পারে, কিন্তু পুষ্পা কখনো মাথা নিচু করে না। এরপর যা ঘটে তাকে এক কথায় মহা উত্তেজনাপূর্ণ বলা যায়। এই সিনেমাটি এমন একটি অভিজ্ঞতা যা দর্শকদের থিয়েটারে যেতে বাধ্য করবে। সিনেমার দৈর্ঘ্য একঘেয়ে লাগে না, বরং মনে হয় যদি আরও কিছু থাকত মজাটা আরও বেড়ে যেত। এটি অবশ্যই বড় পর্দায় দেখার মতো একটি সিনেমা। এই ধরনের সিনেমাই সিনেমার জীবন। এখানে মাস এবং ক্লাস দুটিই রয়েছে, তাই সিনেমাটি সফল। অল্লু অর্জুন তার পারফরম্যান্স দিয়ে প্রমাণ করেছে যে তিনি যা করছেন তা বিশ্বাসযোগ্য এবং বাস্তবসম্মত। তার স্টাইল এবং ক্যারিশমা প্রতিটি ফ্রেমে মুগ্ধ করে। তার 5 বছরের পরিশ্রম স্পষ্টতই ফুটে ওঠে। অল্লু অর্জুন নাজকোচিত গুণ এবং হিরোইজমের সংজ্ঞা বদলে দিয়েছেন। তিনি নিজের জন্য এক নতুন মানদণ্ড তৈরি করেছেন। তার কাজ এতটাই অসাধারণ যে এখন অন্য কোনো নায়ককে তার স্টাইল এবং ক্যারিশমা মেলাতে হলে অনেক বড় কিছু করতে হবে। রশ্মিকা মন্দানার কাজও দুর্দান্ত। যদিও অল্লু অর্জুনের মতো নায়কের পাশে নায়িকাদের তেমন কিছু করার সুযোগ থাকে না, তবুও রশ্মিকা তার নিজস্ব ছাপ রেখে গেছেন। ফাহাদ ফাসিলও চমৎকার অভিনয় করেছেন। একজন হিরোর নাজকোচিত গুণ তখনই ফুটে ওঠে যখন ভিলেনও সমান শক্তিশালী হয়। ফাহাদ তার চরিত্রে প্রাণ ঢেলে দিয়েছেন। জগদীশ প্রতাপ ভান্ডারীর কাজ ভালো হয়েছে। জগপতি বাবুও ভালো অভিনয় করেছেন। সুকুমারের লেখা এবং পরিচালনা দুটোই অসাধারণ। তিনি একটি বিষয়ে ফোকাস করেছেন, স্ব্যাগ এবং বিনোদন, এবং তিনি সফল হয়েছেন। তিনি যা তৈরি করতে চেয়েছিলেন তা থেকে একেবারেই বিচ্যুত হননি। এটি তার সাফল্যের মূল রহস্য। পরপর চমৎকার দৃশ্য অন্তর্ভুক্ত করেছেন, যাতে দর্শকরা একটি দৃশ্য দেখে অবাক হয়ে যায় এবং তারপরে তারা যখন শ্বাস নিচ্ছে তখনই আরেকটি চমকপ্রদ দৃশ্য সামনে আসে। ডিরেক্টর সুকুমার পুষ্পা দ্য রাইজে তার হিরোর আচরণ, পদ্ধতি এবং মনোভাবের পুরো সেটআপ তৈরি করেছিলেন। পুষ্পা 2তে এইসব ভালোভাবে ফুটে উঠেছে। এই সিক্যুয়েল হিরোর মূল বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়েছে। বন্ধুরা, এই ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতে করে আপনি এমনই নতুন এবং ফ্রেশ কন্টেন্ট পেতে থাকবেন। আমরা আবারও একটি অসাধারণ ভিডিও নিয়ে ফিরে আসব। ততক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।